2020-এর একদম শেষ প্রান্তে দাঁড়ানো মার্চের 25 তারিখ থেকে যে অনিশ্চয়তার যাত্রা আমরা শুরু করেছিলাম বাংলাদেশে, ঠিক তা কবে যে সমাপ্তির পথে দাঁড়াবে জানি না। তবে যা করতে হবে সংকটের এই সময়টাতে সচেতন থাকতে হবে। 2020টা ঠিক যেভাবে সচেতনভাবে সবাইকে নিয়ে শেষ করতে পেরেছি বা শেষ করতে পারছি, ঠিক একইভাবে 2021-এর যে কয়টি দিন সংকটের মধ্যে থাকবো, যাতে করে সবাই একটু সচেতন থাকি, মাস্ক যাতে পরি, হাত যাতে জীবাণুমুক্ত করে নিতে একদমই না ভুলি। তবুও যদি সংকটের এই সময় কোনো প্রশ্ন জন্মে, করোনা হেল্প ডেস্ক নিয়মিত আয়োজন করা হচ্ছে শনি থেকে বৃহস্পতি রাত 9টায় আপনাদের জন্য। যে আয়োজনে জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানতে পারেন আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা, যার উত্তর দিতে প্রতিদিনের ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আমাদের সাথে আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আজ ডাক্তার আবু সাইদ শিমুল যুক্ত হতে পারছেন না তার ব্যক্তিগত ব্যস্ততার জন্য, তবে আমরা চেষ্টা করব আগামী দিনে তিনি যুক্ত হলে আজ শিশু স্বাস্থ্য সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনারা করবেন তার উত্তর নেওয়া। তবে বিশেষ করে অনুরোধ করব মেডিসিন, হৃদরোগ এবং একই সাথে গাইনোকোলজিক্যাল যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা চাইলেই করতে পারেন, ফোন করতে পারেন। অবশ্যই ফোন করবার সময় টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন। এবং আমাদের সাথে ডাক্তার শামিমা ইয়াসমিন আজ আছেন, সহকারী অধ্যাপক, যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চাইলে তার কাছ থেকে আপনার শিশু স্বাস্থ্যের যে কোনো জিজ্ঞাসা রাখতে পারেন। দেশে করোনায় আরও 22 জনের প্রাণ গেছে, মানে 22টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন। নতুন শনাক্ত হয়েছে আরও 1235 জন। করোনায় এখন পর্যন্ত দেশে প্রাণহানি 7531 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 15,229টি। সেখানে শনাক্তের হার 8.11%। এই পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,12,496 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,507 জন, মোট সুস্থ 4,56,070 জন। মৃত 22 জনের মধ্যে 16 জনই পুরুষ। দর্শক, আপনাদের প্রতিদিনের মতো একটাই আহ্বান, আজ আমরা 211তম পর্বে আছি। 211টা দিন আপনাদের সাথে আমাদের স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তরগুলো দেবার সুযোগ হয়েছে। 2020-এর এই 211 দিন আমাদের কাছে সত্যিকার অর্থে স্পেশাল হয়ে থাকবে। এই একই ধারাবাহিকতায় 211 দিন দর্শকদের এত কাছে থাকতে পারাটা 2020-এ যমুনা টেলিভিশনের জন্য, আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, আমি জুলহাস জুবাইরের কাছে ব্যক্তিগতভাবে এক বিশাল প্রাপ্তি। এখানে আপনারা আপনাদের প্রয়োজনে ফোন দিয়েছেন, আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেতে ফোন দিয়েছেন। তাই আজকে মূল আয়োজনে যাওয়ার আগে একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে আমরা যেতে চাই। একটু দুঃখিত, তিনি আমাদের সাথে বিচ্ছিন্ন হয়েছেন। ডাক্তার শারমিন আব্বাসী আছেন আমাদের সাথে, ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, আমরা 211তম পর্বে আছি। একটু যদি আমরা অতীতটাকে ঘুরে দেখতে চাই এবং আপনার অভিজ্ঞতা জানতে চাই, প্রাপ্তির জায়গাটা যদি একটু শুনতে চাই। সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আপনি খেয়াল করবেন যে আপনি কিন্তু ডক্টর না, তারপরেও আপনি যখন পরীক্ষাগুলো করেন সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের কিছু করেন, এবং আমরাও কিন্তু চাচ্ছি যে আমরা উত্তরগুলো সাধারণ মানুষের জন্য দিই, এবং আমাদের টার্গেটটা থাকে অ্যাওয়ারনেস। এবং সেইটা যদি আমরা চিন্তা করি, অ্যাওয়ারনেস এর জায়গাটি যে মানুষকে অনেক বেশি সচেতন করা, এবং সবচেয়ে বড় কথা যে সংকটে একেবারেই ঘনীভূত সময়টায় পাশে থেকে মনের সাহস জোগানোর যে বিষয়টি ছিল। কারণ আমরা যখন মাঝে মাঝে একেবারে যখন পিকে ছিল কোভিড, সে সময় আসলে যখন আমাদের নিজেদেরও মন খারাপ হতো, আমরা বলতাম যে এটি একটি যুদ্ধ, এবং এই যুদ্ধে আসলে সবাই মিলেই আমরা আসলে একসাথে কাজ করছি। সেই জায়গা থেকে এখন অনেক একটা ভালো স্টেবল অবস্থায় আমরা আছি, কিন্তু আমাদের যে প্রাণের টান এবং বন্ধুত্ব হয়ে গেছে আমাদের সাধারণ মানুষের সাথে এবং রোগীদের সাথে, এটি সত্যিকার অর্থেই কিন্তু একটি দৃষ্টান্ত রাখার। এবং আপনাকে আমি একটু এক্সট্রা ধন্যবাদ জানাতে চাই, কারণ সঞ্চালনার কাজটি আপনি এত অসাধারণ ভাবে করেছেন যে কমিউনিকেশন কিভাবে করতে হয় সাধারণ মানুষ উইথ দ্য ফিজিশিয়ানস, এক্সেলেন্ট জব জুবাইর, এবং আমি একটু বিগ হ্যান্ড দিতে চাই আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর শব্দ চয়নের জন্য। প্রফেসর মোস্তফা জামান, একটু আপনার কাছ থেকে শুনবো 211 দিনের পথ চলা আমাদের। ধন্যবাদ জুবাইর। আসলে শারমিন আব্বাসী সুন্দর করে বলছিলেন এবং আপনার সঞ্চালনার কথা বলছেন, এবং সবশেষে বিশেষ করে যমুনা টিভির এই করোনা হেল্প ডেস্কের মাধ্যমে আমরা যে আমাদের দর্শকদের সাথে, আমাদের রোগীদের সাথে একটি যে এমন একটি পবিত্র যে সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা মানুষকে তথ্য দিতে পেরেছি।
যদি ক্যালেন্ডারের পাতা হিসাব করেন, মানে ঘন্টা, মিনিট বা সেকেন্ডে কাটা কয়েক মানে ঘন্টা পরে, 2 ঘন্টা পরে কিন্তু ক্যালেন্ডারের পাতা 31শে ডিসেম্বর আসবে। এবং আপনি জানেন যে 2019 সালের 31শে ডিসেম্বর প্রথম চীনে এই করোনা ভাইরাসের আসলে আমরা প্রথম জানতে পারি। সেই হিসাব করলে 31 ডিসেম্বর ঠিক 1 বছর পূর্ণ হবে। তো আমরা কিন্তু ঠিক সেই দ্বারপ্রান্তে যখন করোনার প্রকোপ বা প্রাদুর্ভাব সারা বিশ্বব্যাপী, আমরা দেখলাম যে মানুষের সবকিছু বদলে দিচ্ছে। সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য, রাজনীতি বলেন, স্বাস্থ্য বলেন, উদ্বেগ, আতঙ্ক সবকিছুই। তারপরেও নতুন বছর আসছে। আমরা দেখেছি যখন চারিদিকে দুঃসংবাদ শুনছি, আমরা প্রতিনিয়ত কিন্তু দেখছি মানুষরা সংখ্যায় পরিণত হচ্ছে, যা আমাদেরকে আমাদের হৃদয় ছিঁড়ে দিচ্ছে সত্যিকার অর্থে। তারপরেও এই বছরে দেখেছি অনেকের বাড়িতে নতুন অতিথি এসেছেন, ঘর আলো করে কান্নার চিৎকার দিয়ে নতুন অতিথি এসেছেন, আনন্দে ভরে দিয়েছেন। সেটিও কিন্তু কম বড় কথা নয়। অর্থাৎ আবার ভ্যাকসিন আসছে, আমরা আশাবাদী হয়ে আছি কবে ভ্যাকসিনটি আসবে। আমরা একটি হাফ ছেড়ে নিঃশ্বাস, বড় একটা দীর্ঘশ্বাস নিয়ে ছেড়ে আমরা নতুন সূর্যের অপেক্ষায় আছি, নতুন ভোরের অপেক্ষায় আছি। আমাদের দৃঢ় বিশ্বাস অন্ধকার কেটে গেলে আবার আলো আসবে এবং আমরা আবার আগের পৃথিবী ফিরে পাবো এবং আবারও আমরা সবাই একসাথে আনন্দ উৎসব করব। আমরা করোনা হেল্প ডেস্কের মাধ্যমে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, চাই সবাইকে সঙ্গে নিয়ে আবার সেই আনন্দ উপভোগ করব। এবং আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাচ্ছি যে সরকারের যে করোনা প্রতিরোধী যে যে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে আমরা যে একত্রিত হয়ে সাধারণ জনগণ সবাইকে নিয়ে আমরা করোনা মোকাবেলা করবো এবং স্বাস্থ্য বিধিগুলো মেনে চলবো, তাহলেই কিন্তু আমরা করোনার প্রতিরোধ করতে পারবো এবং মোকাবেলা করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান আপনাকেও। যদিও ডাক্তার আবু সাইদ শিমুলের কে আজকে আমরা খুব মিস করছি, তার পরিবর্তে ডাক্তার শামিমা ইয়াসমিন আমাদের সাথে আছেন। নিশ্চয়ই তার কাছ থেকে আমরা শিশু স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তরগুলো পেয়ে যাব। এরই মধ্যে অনেকে প্রশ্ন দিচ্ছেন, একজন ফোনও করেছেন। যিনি ফোন করেছেন তার ফোনটি আগে নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম নাসির, আমি সিলেট থেকে বলছিলাম। জি ভাই বলুন। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি। আমার সমস্যা ছিল যে আমার শ্বাস নিতে কষ্ট, শ্বাসকষ্ট আজকে 5-7 মাস যাবত। আচ্ছা শ্বাস নিতে গেলে মনে হচ্ছে যেন শ্বাস নিতে পারছি না, বুকটা শক্ত হয়ে আছে। আচ্ছা আর শ্বাস ছাড়তে গেলে মনে হচ্ছে যে বুকটা খালি হয়ে যাচ্ছে, শ্বাস তো নাই, আচ্ছা বাতাস নাই। এরকম হচ্ছে আজকে 5-7 মাস যাবত। তো আমি ডাক্তার দেখেছিলাম, আমাকে দিয়েছিলেন ডক্সিবা 15 দিনের জন্য খেয়েছি। তারপরে আবার যখন ওনার সাথে সাক্ষাৎ করলাম, আমাকে দিলেন ডক্সিবা আরো 1 মাসের জন্য এবং মন্টিলুকাস জি আরো 1 মাসের জন্য। তো ওইটা আমি খেয়েছি, কিন্তু আমার সমস্যাটা একই রয়ে আচ্ছা গেছে, শ্বাসকষ্ট। আপনি আমাদের আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 35। আমার 35 বছর বয়স আপনার। আর কোনো সমস্যা নাই। আর কোনো সমস্যা নেই। আপনার পরিবার কি অ্যাজমা কিংবা অ্যালার্জির কারো সমস্যা আছে বা ইতিহাস আছে? এরকম নাই, এরকম নাই। কোল্ড অ্যালার্জিরও কোনো ইতিহাস নেই? এমনি তো মাঝে মধ্যে আমারও হয়েছে যে হালকা সর্দি হয়। আচ্ছা, এরকম হয়েছে। আপনার বিশেষ কিছু একটু ব্যক্তিগত প্রশ্ন করব, ধূমপানের অভ্যাস আছে কিনা? জি না, কখনোই না। আচ্ছা, আপনার কাজের বা আপনি যেই পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন পেশাটা একটু জানতে চাই। যে আমি এই একটা এনজিওতে কাজ করি। আচ্ছা সার্ভিস আছে। আচ্ছা, খুব ট্রাভেল করা হয় কিনা ধুলোবালির মধ্যে? এই যে ইদানিং আমি একটু বিটুইন দ্য ওয়ার্ক আছে, আমি এই করোনাকালীন সময় আমি বাইকে আছি। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ জুবাইর। আসলে খুব চমৎকার ভাবে রোগের ইতিহাসগুলো নিচ্ছিলেন, যে আসলে কারণ আপনি জানেন যে আসলে এই তার যে সমস্যাটি তার সাথে কিন্তু তার পারিপার্শ্বিকতার সাথে এবং অ্যালার্জির সাথে সম্পর্ক আছে। এবং আমি তাকে আশ্বস্ত করতে চাই এটি ভয়ের কোনো কারণ নেই। এবং শীতের আগে এবং শীতের পরে একটু সমস্যাতে এবং যার সাথে পারিপার্শ্বিকতা বা অ্যালার্জি এবং ধূমপানের একটি বড় সম্পর্ক আছে। যেহেতু আপনি ধূমপান করেন না, আপনি বলেছেন, এটি একটি বড় একটি ভালো লক্ষণ। তবে আপনাকে আশ্বস্ত করতে চাই আপনি ভয় কোনো, আপনি ডক্সিবা খাচ্ছেন। ডক্সিবা এমন একটি ওষুধ, সেটি শুধুমাত্র যখন খাবেন তার কিছুক্ষণ পরেই কাজ করে এবং এর পরে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সুতরাং তার চেয়ে বরং আপনি এটি উপসর্গ রিলিভ করার জন্য, এটি কোনো রোগ ভালো করার জন্য নয়। যদি আপনি রোগ ভালো করতে চান বা রোগ দমন করতে চান তাহলে মন্টেলুকাস 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 3 মাস আপাতত। এর সঙ্গে বেক্সিট্রল এফ 250 এবং 50, 2 চাপ সকালে 2 চাপ রাতে, যাতে ঠিক মতো ইনহেলারটি নেওয়া হয় সেই বিষয়টি আপনি নিশ্চিত করতে হবে। এটি নেওয়া কিন্তু একটি টেকনিক আছে, তাতে করে আপনার ফুসফুসে যে ওষুধটি যাবে আপনার এই রোগটি দমনে সাহায্য করবে। এর পাশাপাশি ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 5 দিন। একটি, যেহেতু কাশি ভালো হচ্ছে না, 5 থেকে 7 দিনের জন্য ট্যাবলেট লিভোক্সিন 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন এবং গরম পানির ভাপ নেবেন। এরপরেও যদি ভালো না হয় আমরা অনেক সময় শর্ট কোর্সের
প্রিকর্ডিল 5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 5 থেকে 7 দিন, এবং গ্যাস্ট্রিকের একটি ওষুধ খাবেন। আর যে বিষয়গুলো বলছিলাম, ঠান্ডা ধুলোবালি এড়িয়ে চলবেন, জুবাইরও বলছিলেন। আশা করছি আপনি অচিরেই আপনার যে উপসর্গ তা থেকে আপনি মুক্ত হতে পারবেন। তবে আবারও বলছি যে অন্যান্য ওষুধগুলো বাদ হয়ে যাবে, কিন্তু মন্টেলুকাস এবং বেক্সিট্রল এফ এই দুটি ওষুধ চলবে, এবং যাতে করে আপনি এই পুরো সিজনটি ভালো থাকতে পারেন। পরবর্তীতে যখন ভালো হয়ে যাবেন তখন আবারও আমরা হয়তো এখান থেকে আস্তে আস্তে ওষুধ কমিয়ে একেবারেই আপনাকে ওষুধ শূন্য করতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল এবং নতুন বছরের শুভেচ্ছা রইল। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আশফিয়া রহমান লিখছেন তার সন্তানের জন্য, যার বয়স 22 মাস, ওজন 14 কেজি, কৃমির মেডিসিন দেওয়া জায়গায় হালকা জ্বর আসে এবং সর্দিও হালকা আছে, এখন কি মেডিসিন খাওয়ানো যাবে প্লিজ জানাতে অনুরোধ করেছে ডাক্তার শামিমা ইয়াসমিন। ধন্যবাদ আশিয়া। আপনি বলেছেন যে আপনার বাচ্চার বয়স 22 কেজি, কি 22 মাস, 14 কেজি, 14 কেজি ওজন। হ্যাঁ, উনি কৃমির ওষুধ খাওয়াতে চান। কৃমির ওষুধ খাইয়েছেন, এরপরে তার বক্তব্য হচ্ছে তারপরে তার হালকা ঠান্ডা এবং জ্বর এসছে। আচ্ছা, খাইয়েছেন, কৃমির ওষুধ খাইয়েছেন, তারপরে তার হালকা জ্বর এবং কাশি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, হালকা জ্বর, এটা জ্বরটা একটু মাপতে হবে। জ্বর যদি 100 হয় তাহলে পরে আমরা নাপা সিরাপ খাওয়াতে পারবো বা প্যারাসিটামল সিরাপ তাকে খাওয়াতে পারবো। 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট করে আমরা খাওয়াতে পারবো। সেক্ষেত্রে মোটামুটি 1.25 চামচ খাওয়াতে হবে 6 ঘন্টা পর পর, যদি জ্বর 100-র উপরে থাকে। আর 100-র উপরে থাকলে সেক্ষেত্রে আমার খাওয়ানো, আর যদি সর্দি থেকে থাকে বা ঠান্ডা লাগা থেকে থাকে, নাক দিয়ে যদি পানি ঝরে থাকে, তাহলে ফেক্সোফিনাডিন সিরাপ 1 চামচ দিনে 2 বার করে 5 দিন খাওয়াতে পারে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শামিমা ইয়াসমিন। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম, ফাহাদুল ইসলাম। জি ভাই। হ্যাঁ, আমার স্ত্রীর 5 মাসের প্রেগন্যান্সি, এখন প্রথম বাচ্চা এটা আমাদের। বাহ। তো এখন এটা ওর টিএসএস যে পরীক্ষা করেছি, জি, ওখানে টিএসএসটা একটু বেশি আসছে। কত এসছে টিএসএইচ? 24 আসছে। 24? হ্যাঁ 24। আচ্ছা, 24। হ্যাঁ, আর সবগুলো ঠিক আছে। আর সব ঠিক আছে? হ্যাঁ। এখন কি কোনো সমস্যা বোধ করছেন উনি? না, এখন কোনো সমস্যা বোধ করছেন না, সব মানে নরমাল আছে। নরমাল আছে। ডাক্তার শারমিন আব্বাসী, কি আগে থেকে থাইরয়েড হরমোনের সমস্যা আছে নাকি এবারই প্রথম টেস্ট করার পরে ধরা পড়লো? বুঝতে পারিনি, কি বললেন? অনেকে নাই বা চেষ্টা করা হয় নাই। এর আগে পরীক্ষা করা হয়নি? হ্যাঁ, না, এর আগে কখনো পরীক্ষা করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে এই পরীক্ষাটি আমরা সাধারণত বলি, রোগীরা যখন ফার্স্ট চেকআপে আমাদের কাছে আসে, আমরা যেটাকে বলি বুকিং চেকআপ, সেই সময় কিন্তু প্রথমত আমরা যে টেস্ট গুলো দেই, আমরা বলি যে ব্লাডের কিছু ইম্পর্টেন্ট টেস্টের মধ্যে একটি ব্লাড গ্রুপ এন্ড আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমরা হিমোগ্লোবিন দেখতে চাই, ব্লাড সুগারটা দেখতে চাই, এসপিএস, এইটি, ভিডিআরএল, এবং তার সাথে আমরা টিএসএইচটা দেখে ফেলি। বাংলাদেশ ছাড়া উন্নত সব দেশেই টিএসএইচটাকে কিন্তু একটি রুটিন ইনভেস্টিগেশন অফ প্রেগন্যান্সিতে নিয়ে আসা হয়েছে, বা বুকিং ভিজিটে যে ইনভেস্টিগেশন গুলো করা হয় তার মধ্যে। কিন্তু আমাদের যেহেতু WHO এর একটা প্রোটোকল আছে, আমরা এটাকে বুকিং ওভাবে ইনক্লুড করতে পারিনি, কিন্তু যাদের সামর্থ্য আছে আমরা কিন্তু তাদেরকে এই টেস্ট দিয়ে দিই। এটি ইনিশিয়াল পর্যায়ে আসলে আমাদের দেখাটা খুব প্রয়োজন ছিল, এবং ওই সময় লেভেলটা নরমাল ছিল কিনা সেটাও কিন্তু খুব প্রয়োজনীয় একটি কথা। কারণ যখন আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়, আপনার বাচ্চার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপমেন্ট গুলো শুরু হয়, অর্থাৎ একেবারে আর্লি প্রেগন্যান্সির যে জায়গাটুকু, প্রথম 20 সপ্তাহ, ওই সময় কিন্তু টিএসএইচ লেভেলটাকে নরমাল রাখা খুবই দরকার। যেহেতু আমাদের কাছে কোনো এভিডেন্স নাই, আমরা জানি না যে আসলে ওই সময় ওনার নরমাল ছিল কি ছিল না। আপনাকে একটু জানিয়ে রাখি যে নরমাল লেভেল আমরা 5 বলি, বা যারা প্রেগন্যান্সির জন্য চেষ্টা করে বা যারা প্রেগন্যান্সি অবস্থায় থাকে তাদের জন্য কিন্তু 3.5 এর মধ্যে আমরা বলি টিএসএইচ লেভেলটাকে রাখতে। সেই লেভেলটা যদি চিন্তা করি তাহলে কিন্তু 24 ওনার জন্য অনেক বেশি লেভেলে আছে। আর যেহেতু 8 মাসের প্রেগন্যান্সি, এখন ডেলিভারি প্ল্যানটাও কিন্তু 1 মাসের মধ্যে হয়ে যাবে নেক্সট। ডেলিভারির সময় যদি টিএসএইচ নরমাল না থাকে, অনেক সময় কিন্তু আমরা বলি ডেলিভারির পর এই টিএসএইচ কে কেন্দ্র করে থাইরয়েডের কিছু ক্রাইসিস ডেভেলপ করতে পারে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই যে 1 মাস আমি সময় পাবো, তার মধ্যেই দ্রুত টিএসএইচ লেভেলটাকে আমাকে নরমাল আনতে হবে ফর দ্য সেফ ডেলিভারি। তাহলে সেটার জন্য আমরা যেটা করবো, টিএসএইচ এর একটা রিপ্লেসমেন্ট দরকার আপনার। থাইরক্স যেটা আপনার ওয়াইফকে আপনি দিবেন, এটা প্রথমেই খুব হাই ডোজে শুরু করা যায় না। ওনার জন্য আমরা একটা করে প্রথম 7 দিন শুরু করব। 7 দিন তো এখন উনি টলারেট করতে পারবে, এরপরে 2টা করে ওনার জন্য শুরু হবে, এবং এটাকে খালি পেটে ওনাকে খেতে হবে। 1 মাস এভাবে খাওয়ার পর উনি টেস্ট করার পর দেখবে লেভেলটার কি অবস্থা, গ্র্যাজুয়ালি এটা কমে আসবে।
আরেকটা বড় বিষয় যে যেহেতু আমরা আগের অবস্থা জানি না, তাই বাচ্চা ডেলিভারির পর আপনারা অবশ্যই শিশুর চিকিৎসক যিনি বিশেষজ্ঞ তাকে জানাবেন যে আপনার ওয়াইফের এরকম অ্যাবনর্মাল পাওয়া গিয়েছিল। তখন যে প্রয়োজনীয় নিয়ম কানুন গুলো আছে বাচ্চাদের টিএসএইচ লেভেল দেখার, সেটি কিন্তু ডাক্তাররা তখন প্রেসক্রাইব করবে যে বাচ্চাটিরও কোনো সমস্যা হলো কিনা জন্মগত ভাবে সেটি একটু দেখে। এই ধন্যবাদ। নিয়মগুলো মানলে আশা করছি যে ক্রাইসিসের জায়গাটি থেকে সরে থাকা যায়। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আরো একজন দর্শক আমাদের ফোন দিয়েছেন, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি হারুন রশিদ বলছি। জি বলুন। জি, আমার বয়স 69। জি আমার আজকে প্রায় 15 বছর হলো ওপেনার বাইপাস হয়েছে, আমার ডায়াবেটিসও আছে। জি হারুন রশিদ সাহেব, এর আগে আপনি আমাদের ফোন দিয়েছিলেন? জি জি, অনেক আগে আর কি। আচ্ছা, কেমন আছেন এখন? জি, ইনশাল্লাহ ভালো আছি। তবে একটা জিনিস কি, আমার গত গত বছর নভেম্বরে আমার প্লাটিলেট কাউন্টটা ছিল 160। এবারে নভেম্বরে হয়ে গেল 120। তখন ডাক্তার আমাকে কনসালটেন্ট উনি বললেন যে আপনি ডক্টর বিশেষজ্ঞকে দেখান। আচ্ছা দেখাবার তো ওনাকে দেখেছি গত মাসে। দেখাবার পরে উনি বললেন যে 1 মাস পরে আবার আসেন। আচ্ছা কোনো ওষুধ দেয় নাই। আবার টেস্ট নিলাম, হয়ে গেল 100। এখন প্লাটিনেট এখন কোনো ওষুধ দেন নাই, কয়েকজন না এটা কোনো সমস্যা না, যেহেতু আপনি হার্টের ওষুধ তো খাচ্ছেন, এই জন্য এটা হতে পারে। আমি আপনাদের পরামর্শ, সেক্ষেত্রে একটু জানতে চাই, এর মধ্যে কি আপনার জ্বর হয়েছিল কিনা? জ্বর হয়েছে কিনা? জি না, আমার জ্বর হয়েছিল 2 বছর আগে একবার হয়েছিল। আচ্ছা, আপনার মলদ্বারের কোনো জটিলতা আছে কিনা? পাইলস বা এই ধরনের কোনো রোগ আছে কিনা? না না না, ওর কিছু নাই আমার। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আমি আসলে স্পষ্ট করে তার আর যদি কথা কিছু শুনতে জানার পারিনি। থাকে, মানে উনি বলছেন যে ওনার প্লাটিলেট কাউন্ট কমে যাচ্ছে। এর আগে যখন টেস্ট করেছিলেন একবার 160, এরপর 120, এখন 100 আছে। তার কি এর মধ্যে কোনো জ্বর, সর্দি, কাশি বা করোনার কোনো লক্ষণ দেখা গিয়েছিল কিনা? না, আহ, না। আমি তাহলে বলছি আসলে আমরা এটি বিরতি দুটি থেকে ফিরে কারণে এসে আসলে উত্তরটা নিতে চাইবো, যদি আপনার আর কিছু জানবার না থাকে। যে উনি যদি বলতে পারেন যে তার কখনো রক্তের পেরিফেরাল ব্লাড কাউন্ট পিভিএফ করেছিল কিনা, এই প্লেটলেট কাউন্টে অন্য কোনো সমস্যা ছিল কিনা, নাকি শুধু প্লেটলেট কাউন্ট কমেছে, এর সাথে ডব্লিউবিসি কাউন্ট বা আরবিসি কাউন্ট এগুলো কমেছে কিনা, নাকি শুধু এটি, অথবা তার দুর্বলতা আছে কিনা, ঠিক আছে, লক্ষণ বা উপসর্গ আছে কিনা। আর সবাই ঠিক আছে। আমি আরেকটা প্রশ্ন ছিল আমার। নিশ্চয়ই। যে ব্যাপার হচ্ছে কি, আমাদের অফিস করি যে যেন কোট বা একটা জাম্পার পরে যায়, তাদের ডেলি ধোয়া সম্ভব না। রাইট। এটা কি 2-3 বা 3 দিন পরে আলাদা রাখা দিয়ে 2-3 দিন পরে এটা পরা যায়? খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে চাই আসলে প্রফেসর মোস্তফা জামান। দাঁতের গোড়া দিয়ে বা কোথাও রক্ত ঝরেছে কিনা কখনো, মানে এই প্লেটলেট কাউন্ট কমানোর জন্য শরীরে কোনো দাঁতের গোড়া বা অন্য কোথাও রক্ত? আমার কোনো রক্তক্ষরণ করতে হয় না, শুধু ভাইতে মাঝে মাঝে পেটে গ্যাস্ট্রিক হতে, যেটা গ্যাস্ট্রিক ওষুধ খেতে মাঝে মাঝে আর কি। আর কোনো আপনার পেটে কোনো রক্তক্ষরণ বা কোনো আপনার এই দাঁতে কোনো রক্তক্ষরণ কখনো হয়নি আমার। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পরে নিশ্চয়ই। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। স্বাগত আরেকবার। দেখছেন করোনা হেলথ ডেস্ক, জুলা জুবাইয়ের সাথেই আছি। সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। একটি প্রশ্ন ছিল বিরতিতে যাবার আগে। ফেনী থেকে এক দর্শক আমাদের ফোন দিয়েছিলেন, তার শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন আমাদের। প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ জুবায়ের। আসলে যিনি প্রশ্ন করেছিলেন তার বয়স আমাদের বলেছেন 69। তার জন্য প্রথমেই তার সুস্বাস্থ্য কামনা করে তার জন্য কয়েকটি পরামর্শ দিচ্ছি। একটি হলো যে কয়েকটি কারণে আসলে রক্তের যে প্লেটলেট কাউন্ট সেটি কমতে পারে। তার আগে বলি আসলে স্বাভাবিক আমাদের কত মাত্রা, আমরা বলি 1,50,000 থেকে 4 লাখ পর্যন্ত স্বাভাবিক মাত্রা। যদি 1,50,000 কমে যায় প্লেটলেট কাউন্ট, সেক্ষেত্রে আমরা বলি থ্রম্বোসাইটোপেনিয়া। এটি কয়েকটি কারণ হতে পারে। প্রথম কারণটি অনেক সময় কারণ খুঁজে পাওয়া যায় না, এটাকে বলি আমরা পুরনো ইডিওপ্যাথিক, অর্থাৎ যেটি কারণ জানা যায়নি। আরো কিছু কারণ আছে, যেমন আমরা বলি কোনো ভাইরাল কারণ হতে পারে, যেমন বর্তমানে করোনার কালীন কিন্তু অনেকেই পাচ্ছে আমরা প্লেটলেট কাউন্ট কমতে পারে, অথবা আমরা চিকুনগুনিয়া, ডেঙ্গু এসব কারণে কমতে পারে, অন্যান্য ভাইরাসের কারণে কমতে পারে, ব্যাকটেরিয়ার কারণে কমতে পারে, কিছু রক্তবিদ্যার সাথে সম্পর্কিত রোগের কারণে কমতে পারে। যে কোনো কারণেই হোক না কেন, যদি দেখে তার উপসর্গ থাকে, যেমন আমরা তার ইতিহাস নিচ্ছিলাম যে দাঁতের গোড়া দিয়ে রক্তপাত হয় কিনা, চামড়া ত্বকে রক্তপাত হয় কিনা, অথবা চোখে রক্তপাতের কোনো উপসর্গ আছে, লক্ষণ আছে কিনা, দুর্বলতা আছে কিনা, তার জন্য যদি না থাকে তাহলে বলবো ভালো লক্ষণ, হয়তো কয়েকদিন পরে এমনিতেই ভালো হতে পারে। সে আমরা বলবো কয়েকদিন পরে আবার একটি পরীক্ষা করতে হবে, সঙ্গে পেরিফেরাল ব্লাড ফিল্ম এই পরীক্ষাটাও করবেন, কারণ পিভিএফ এর মাধ্যমে দেখতে পাবেন তিনি যে তার যে প্লেটলেট কাউন্ট সেটি কত আছে, পাশাপাশি তার
প্লেটলেটের আকৃতি কেমন, তাতে করে কি অসামঞ্জস্য আছে কিনা, ভালো লক্ষণ আছে কিনা সেটি জানা যাবে। তবে যদি দেখি যে তার স্বাভাবিক হয়ে যায় 1,50,000-এর উপরে চলে যায়, তাহলে কোনো ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যদি দেখি যে না তার চেয়েও কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় বোন ম্যারো করতে পারি, অর্থাৎ যেখান থেকে রক্ত তৈরি হয়, মানে বোনসের মজ্জা, হাড়ের মজ্জা, সেটি আমরা বলি বোন ম্যারো স্টাডি করতে লাগতে পারে। তবে যদি স্বাভাবিক হয়ে যায়, কোনো পরীক্ষার প্রয়োজন নেই। তবে সুষম খাদ্য খাবেন। সাময়িকভাবে আমরা বাড়ানোর জন্য প্রিকর্ডিল 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে 5 থেকে 7 দিন খেতে পারেন। সঙ্গে একটি গ্যাস্ট্রিক খেতে পারেন। এতে করে তার যদি প্লেটলেট কমে যায়, এটি সাময়িকভাবে বাড়াতে সাহায্য করবে। এটি আমরা বলছি সাময়িকভাবে খেতে পারেন। তবে যদি দুর্বলতা থাকে, যদি রক্তপাতের ইতিহাস না থাকে, তাহলে ভয়ের কোনো কারণে আপনি একটু পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে 1 মাস বা 2 মাস পরে আবার একটু আমি যে পরীক্ষাগুলোর কথা বললাম সেগুলো করে দেখতে পারেন। তবে একজন চিকিৎসকের সাথে সাক্ষাৎ ও পরামর্শ করলে আরো ভালো হয়। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আর একজন দর্শক আমাদের সাথে আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাজীপুর থেকে ইমরান বলছিলাম। ইমরান ভাই বলুন, কিভাবে সহায়তা করতে পারি? যে আমার ওয়াইফ 3 মাসের প্রেগনেন্ট। বাহ। ও যদি আপনার শারীরিক কোনো পরিশ্রম করে তাহলে হালকা হালকা পেট ব্যথা করে। আচ্ছা, উনি এমনিতে কি কি ধরনের শারীরিক পরিশ্রম করেন? স্বাভাবিক গৃহস্থলী কাজ, তাই তো? ফ্যামিলিগত মানে রান্না বান্না এসব কাজ করলে আর কি। আচ্ছা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো বা। আচ্ছা, ওনার কি অন্য কোনো সমস্যা আছে? থাইরয়েড জনিত কোনো সমস্যা, ব্লাড সুগার জনিত কোনো সমস্যা? না, বলে নেই। আচ্ছা, শুধু পেট ব্যথা করে, তাই তো? আর তো কিছু না? জি। আচ্ছা, আমরা একটু ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, আমাদের ইমরান ফোন দিয়েছেন তার স্ত্রীর জন্য, যিনি 3 মাসের অন্তঃসত্ত্বা। তিনি গৃহস্থলী কাজ করলে তার পেটে তিনি ব্যথা অনুভব করেন, এর জন্য সমাধান প্রত্যাশা করছেন। হ্যাঁ, এখানে একটু দেখতে হবে আরেকটা বিষয় যে ওনার রক্ত স্বল্পতা আছে কিনা। আমরা জানি যে আমাদের দেশের মেয়েরা যখন প্রেগনেন্সির আগে থেকে প্ল্যান করে তখনও তাদের রক্ত স্বল্পতা থাকে এবং প্রেগনেন্সির সময় কিন্তু সেটা বেড়ে যায়। আমরা অনেক কিছু ইভ্যালুয়েশন করি, কিন্তু শুধু মাটির মুখের দিকে অনেক সময় আমরা পরিবারের মানুষরাই তাকাতে ভুলে যাই। আমরা তাকালেই কিন্তু বুঝতে পারি যে মুখটি যদি ফ্যাকাশে লাগে, তখন কিন্তু বলাই যায় যে উনি হয়তো রক্ত স্বল্পতায় ভুগছেন। তো সেই জায়গাটি এখানে দেখে নেওয়ার বিষয় আছে। এবং আপনি যে কথাগুলো বললেন যে লাস্ট টেস্ট গুলো, সেগুলো আসলে কবে করানো হয়েছে? অনেকের হয়তো প্রেগনেন্সির আগে করানো হয়, নরমাল ছিল, প্রেগনেন্সির পরে তো পুরো বডিটাই পরিবর্তন হয়ে যায়, সেখানে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়। তো আমরা বলবো যে রিসেন্ট 1-2 মাসের মধ্যে ওনার হিমোগ্লোবিন লেভেলটা দেখা আছে কিনা, টিএসএইচ লেভেলটা দেখা আছে কিনা, এবং ডায়াবেটিস টেস্টের জন্য ওজিটিটি এটি করা আছে কিনা ফাস্টিং এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে। যদি করা থাকে এবং সেগুলো সব নরমাল থাকে, তাহলে তো ওই পাশটা আমরা কমপ্লিট করলাম। কিন্তু অনেকে আছেন হিডেন অনেক কার্ডিয়াক প্রবলেমে থাকেন, যেটি হয়তো প্রেগন্যান্সির সময় আমরা বুঝতে পারি বা দেখতে পারি। সেই সময় যদি এরকম আনডিউ ফ্যাটিগনেস আসলে বিষয়টাকে বলা হয়, কোনো কারণ ছাড়াই রোগী হাঁপিয়ে যায়, সেই সময় অনেক সময় কিন্তু প্রয়োজন হয় তার একটা ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি করে দেখা যে তার কোনো প্রবলেম আছে কিনা। আমরা এমনও অনেক রোগী পেয়েছি জন্মগতভাবেই তাদের হয়তো হার্টে প্রবলেম ছিল, সারা জীবন কখনোই উনি হয়তো কোনো ধরনের ম্যানিফেস্টেশন দেখাননি, কোনো ধরনের লক্ষণ দেখাননি, কিন্তু প্রেগন্যান্সিতে এসে এরকম হাঁপিয়ে যাওয়া, দুর্বল লাগা, তখন কিন্তু দেখা গেছে যে টেস্ট করে সেই জিনিসগুলো ধরা পড়েছে। অতএব সেই জায়গাগুলো একটু আমার কাছে মনে হচ্ছে ইভালুয়েশন করে দেখার প্রয়োজন আছে। আর পেটে ব্যথা সাধারণত আমরা বলি যে ইউরিন ইনফেকশন অথবা যে কারণে হয় কনস্টিপেশন থেকে হতে পারে। তো সেই দুটো জিনিস আসলে ওনার আছে কিনা এটি একটি বড় বিষয়। ইউরিন ইনফেকশন দেখার জন্য ইউরিন রুটিন এন্ড কালচার রিসেন্ট করা হয়েছে কিনা, না হলে এটা করতে হবে। কারণ প্রেগন্যান্সিতে এই পেটে ব্যথাকে যারা হেলাফেলা করে তাদেরই কিন্তু প্রিম্যাচিউর লেবার বা প্রিম্যাচিউর ডেলিভারির বিষয়টা ঘটে যায়। অতএব আমরা সবসময় পেট ব্যথার বিষয়টাকে একটু সিরিয়াসলি নিতে চাই, কারণ হচ্ছে পরবর্তী যে আনওয়ান্টেড ইফেক্ট গুলো থাকে প্রেগন্যান্সি, সেগুলোর হাত থেকে বাঁচার জন্য। অতএব সেই জিনিসগুলো যদি উনি একটু করে আমাদেরকে রিপোর্ট জানান, আমাদের জন্য সুবিধা হবে। এই মুহূর্তে আমি শুধু যেটি বলতে চাই সেটি হচ্ছে যে পেট ব্যথা কমানোর জন্য বাজারে ভিসেরালজিন, অ্যালজিন এরকম বিভিন্ন নামের ওষুধ পাওয়া যায়। ওনারা 2টো করে ওষুধ 3 বেলা যদি খান, 5 দিন ব্যথা কিছুটা কমবে। কাজ করলে যেহেতু উনি হাঁপিয়ে যান, ব্যথা হয়, অতএব ওনাকে একটু রেস্ট দেন আপনারা, পরিবার একটু ওনার পাশে থাকেন, ওনাকে একটু কাজে সাহায্য করেন। এবং আরেকটি বড় বিষয় যেটি, যে এই সিমটম গুলো আছে কিনা, আমি যেগুলো বললাম যে কারণে এগুলো হতে পারে, থাকলে সেটার পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে রিপোর্টটি জানান। আমার কাছে মনে হয় এই নিয়মগুলো মানলে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার যে জায়গাটি, ওখান থেকে এই রোগীটাকে কিন্তু আমরা বাঁচাতে পারবো। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আমাদের সাথে আছেন। দর্শক, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম সোনিয়া, বয়স 23 বছর, ঢাকা থেকে। জি সোনিয়া আপা বলুন। আমার 4-5 বছর ধরে হয়েছে কি পুরা শরীরে চুলকায়। আচ্ছা হ্যাঁ,
হ্যাঁ, ট্রাইকোডার্মা ফানজিডল এরকম ব্যবহার করলে ভালো হয়ে যায়, কিন্তু আবার হয়। এই জন্য কি করতে পারি? আচ্ছা, সারা শরীর চুলকায় তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর কোনো কিন্তু সমস্যা? না, আর কোনো সমস্যা নেই, কিন্তু ফ্যামিলির আপনার কারো একটু আছে বা এরকম কিছু নেই। ফ্যামিলির কারো হচ্ছে অ্যালার্জির সমস্যা নেই? না না। আচ্ছা, আপনি ওষুধ খেয়ে দেখেছেন? ওষুধ খেলে কমে যায়? খাওয়ার মতো তেমন কিছু খাই নাই। খাওয়ার মতো তেমন কিছু খাননি। কোনো খাবার খেলে কি এই চুলকানিটা বাড়ে কিনা, এমন কি দেখেছেন কিনা কিছু? তা তো দেখি না, সবকিছু খাই, এমনি বাসি না কোনো কিছু। আচ্ছা, কোনো কিছু বাছা হয় না। প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে চুলকানির যে ত্বকে নানা ধরনের কারণ পাওয়া যায়। একটি হলো যে তার আপনি যেটি মানে ইতিহাস নিচ্ছিলেন যে অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে কিনা। আমরা এই জাতীয় সমস্যা পেয়ে থাকি। এটি যদি পেয়ে থাকি কোনো খাদ্যের সাথে সম্পর্ক, সেগুলো এড়িয়ে চলতে বলি, অথবা পারিপার্শ্বিকতা থাকতে পারে, যেরকম কোনো কারো রোদে গেলে শরীর চুলকাতে পারে, কারো আছে যে আপনার কোনো পারিপার্শ্বিকতা, যেমন কন্ট্যাক্ট, কোনো কিছু স্পর্শে কাতর জিনিসের সাথে, অনেক কাছে একটি ঘড়ি পরলেও, আপনাকে একটা ইয়াররিং পরলেও কারো আছে এরকম সমস্যা, অর্থাৎ কন্ট্যাক্ট বাইরের কোনো বস্তু সংস্পর্শ করতে আসলে এরকম হতে পারে। আর কিছু আছে কোনো সিস্টেমিক রোগের সাথে, যেমন আমরা টেস্ট করে দেখি তার অ্যালার্জির টিবিসি করে, যে অ্যালার্জির কোনো কারণ আছে কিরকম, আইজিই করে তার অ্যালার্জির মাত্রা কত আছে সেটি দেখতে চাই। এর পাশাপাশি কিডনি রোগ আছে, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, এই ধরনের কিছু পরীক্ষা করে দেখতে পারি। এবং অনেকে আছে যে বলে যে পানির সংস্পর্শে আসলেও কিন্তু তার সমস্যা হতে পারে। আমরা বলবো কি আসলে একটু ধৈর্য ধরতে হবে, এবং যেসব একটু খেয়াল করতে হবে কোন কোন বস্তুর সাথে এবং পারিপার্শ্বিক সাথে তার সম্পর্ক আছে, পারিপার্শ্বিকতার সাথে, সেগুলো এড়িয়ে চলবেন। আরেকটি বিষয় হলো যে আপাতত ফেক্সোপেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, এটি আগামী 1 মাস খাবেন। এবং মন্টেলিউকাস বা মোনাস 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 1 মাস। আপনি খেয়ে দেখেন আপনি কেমন থাকেন। আর পাশাপাশি একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে একটু আপনি পরামর্শ করবেন যে আপনাকে আর কোনো বিষয় দেওয়া যায় না। তবে কিছু আমরা দেখি যে লোশন আছে, দিলে তাড়াতাড়ি চুলকানি কমে যায়, কিন্তু তার আগে কিছু পরীক্ষা করে দেখতে হয় তার শরীরে সিস্টেমিক কোনো রোগ আছে কিনা। যে পরীক্ষাগুলো বললাম সেগুলো যদি স্বাভাবিক থাকে তখন কিছু লোশন দেওয়া হয়, সেক্ষেত্রে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তিনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। কাফিল উদ্দিন আমাদের লিখছেন, তার বাচ্চার বয়স 36 দিন, দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সে বমি করে, কি করতে পারেন তারা? তারা খুব বিপদে আছেন, এটা বোঝাই যাচ্ছে। ডাক্তার শামীমা ইয়াসমিন। হ্যাঁ, ধন্যবাদ। বাচ্চার বয়স 34 দিন, দুধ খাওয়ার সাথে সাথে সে বমি করে ফেলছে। এটা প্রথম যেটা বলতে চাই, একেবারেই ভয়ের কোনো কারণ নেই। ছোট বাচ্চাদের কিছু জিনিস আসলে সবসময় থেকেই যায়। যেমন বাচ্চা অর্থই হচ্ছে সে ফ্রিকোয়েন্টলি সাক করবে। আর কি করবে? বাচ্চা ফ্রিকোয়েন্টলি সাক করবে, ঘুমাবে, বমি করবে এবং অনেক বেশি বারবার পায়খানা করবে। এটা হচ্ছে ছোট বাচ্চাদের এটা একটা নিয়ম, এবং এই নিয়মের মধ্যেই বমিটা চলে আসছে, যে ওরা খুব সহজেই বমিটা করে ফেলে। আমরা বড়রা যেমন খাওয়ার পরে আমরা হেঁটে চলে ফিরে বেড়াই, ছোট বাচ্চাদের কিন্তু সাধারণত খাওয়ানোর পরে ওদেরকে আমরা সাধারণত শুইয়ে দিই। নিয়ম হচ্ছে বাচ্চারা প্রতিবার খাওয়ানোর পরে বাচ্চাকে আমরা আমাদের কাঁধে নিব, কাঁধে নিয়ে আমরা পিঠে একটু বার্পিং যেটাকে বলে সে বার্পিং করে দিব, মানে আমরা ঢেকুরটা তুলিয়ে দেব। এবং যদি পারি প্রতিবার খাওয়ানোর পরে 10 মিনিট বাচ্চাকে খাড়া করে নিয়ে আমরা যদি একটু হাঁটাহাঁটি করি, তাহলে এই বমিটা সাধারণত করে না। কিন্তু তারপরেও যদি বমি করে থাকে, তাহলে ধরে নিতে হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাচ্চারা খাবে, বমি করবে, এবং এটা যদি ঘন্টায় 3 বারের বেশি হয় তাহলে এটা অস্বাভাবিক চিন্তা করতে হবে, সেক্ষেত্রে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু খাওয়ার পরে যদি একটু বমি করে, তাহলে এটা একেবারেই অস্বাভাবিক কিছু না, ভয়ের কোনো কারণ নেই মা, আপনি একদমই দুশ্চিন্তা করবেন না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ডাক্তার শামীমা ইয়াসমিন। এর সাথে আমরা একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরে যখন আমরা ফিরে আসবো, আমরা আরো বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, ছোট্ট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর সাথেই আছে। প্রথমে একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি মনে থাকে, গতকাল শিমুল আমাদের লিখেছিলেন তার মায়ের জন্য। আজ তাকে কিছু টেস্ট করতে বলা হয়েছিল, তিনি টেস্টগুলো করে আমাদের জানাচ্ছেন হিমোগ্লোবিনের মাত্রা আছে 12.3, TSH 4.90, একই সাথে RBS জানিয়েছেন 7.7। তার মার সমস্যার কথা তিনি আবার একবার আমাদের মনে করিয়ে দিয়েছেন যে শরীর ঝিমঝিম করে এবং কিছু খেলেই ওনার পেট ফেপে যায়, বমি বমি লাগে। একই সাথে তিনি জানাচ্ছেন সিটাজেল খাচ্ছেন এখন 550 রাতে একটি, ইকোস্প্রিন খাচ্ছেন, থাইরক্স 50 খাচ্ছেন। সমাধান চেয়েছেন।
জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের সাথে তিনি যে তড়িৎ আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের উপর যে আস্থা আছে তার প্রমাণ আসলে করছে। তো বলব যে থাইরয়েড যেহেতু তার মাত্রা ভালো আছে, যে ওষুধটি খাচ্ছেন থাইরয়েড যেই ডোজে খাচ্ছেন সেই মাত্রায় খেয়ে যাবেন। আর যেহেতু হিমোগ্লোবিন ভালো আছে, তার রিপোর্ট গুলো সবই ভালো এবং তার জন্য শুধু যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে। আর যেহেতু তার সমস্যা হচ্ছে অ্যান্টাসিড সিরাপ আমরা বলছিলাম, মাঝে মাঝে পেট ফাঁপড় দিলে বা একটু গ্যাস বেশি হলে খেতে পারেন। ডমপেলেটন বা ওমিডন 10 মিলিগ্রাম, এটিও কিন্তু একটি করে 3 বেলা খাবার আধা ঘন্টা খেতে পারেন। তারপরেও যদি এরকম সমস্যা হয়, আমরা বলি রস্টিল একটি ওষুধ আছে, সকালে একটি রাতে একটি খাবেন, আগামী 2 মাস বা 3 মাস খেতে পারেন। আর যেসব খাদ্যে তার এই ধরনের সমস্যা বাড়ে, যেমন শাকসবজি খেলে কারো কারো বাড়তে পারে এবং কারো কারো মিল্ক ইনটলারেন্স থাকে, দুধ খেলে সমস্যা হয়। যেসব খাদ্যের সমস্যা হয় আমি সংক্ষেপে বলছি, সেগুলো খাদ্য একটু খেয়াল করবেন, সেগুলো এড়িয়ে চলবেন এবং আমি মনে করি তাতে করে একটু ভালো থাকবেন এবং বেশি করে পানি পান করবেন। আমার বিশ্বাস তিনি ভালো থাকবেন এবং অনেকেই একটু উপসর্গগুলো থাকে, কয়েকদিন ভালো থাকে আবার হয়। আইবিএস এক ধরনের সমস্যা আছে, তার কারণে কিন্তু এরকম হতে পারে, ভয়ের কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শাইমা ইয়াসমিন, একটু আপনার কাছে জানতে চাই, আমাদের প্রচুর দর্শক আমাদের লিখছেন যে অনেকের সন্তানেরই ঠান্ডা, কাশি এই জনিত কিংবা জ্বরের সমস্যায় ভুগছে, যেহেতু এখন শীত চলে এসছে, অনেকের ঠান্ডা লেগে বুকে গড়গড় শব্দ হচ্ছে, কিছু খাচ্ছে না, সারা রাত ধরে কাঁদছে। অনেক দর্শকই এরকম প্রশ্ন করেছেন। সবার কম্পাইলেশনে আপনার কাছে মূল সংকটের কথাটা জানিয়ে একটু সমাধান প্রত্যাশা করছি। ধন্যবাদ। প্রথমত আমি আসলে যমুনা টিভিকে একটু ধন্যবাদ জানাই যে আজকে আমি প্রথম আবু সাইদ শিমুলের পরিবর্তে এসেছি এবং করোনা হেল্প ডেস্ক আমি প্রোগ্রামটা মাঝে মধ্যেই দেখি। আবু সাইদ শিমুল ছোট ভাই, সে আমাকে আজকে তার ব্যক্তিগত অসুবিধার জন্য আজকে আমাকে এক থাকতে বলেছিল। আর ধন্যবাদ দর্শক, যে আপনাদের অনেক প্রশ্ন। এখন শীতকাল এসে গিয়েছে, শীতকালে বাচ্চাদের ঠান্ডা কাশি এটা আসলে খুব সাধারণ একটা সমস্যা। তো আমরা যেটা করব যে করোনা এসে গিয়েছে দেখে আসলে আমরা একটু বেশি ভয় পাচ্ছি যে আসলে এটা সাধারণ সর্দি কাশি না করোনার জন্য ঠান্ডা কাশি, আমরা একটু বেশি ভয় পাচ্ছি। তো যেটা আমরা করতে পারি যে এখন যদি ঠান্ডা কাশি জ্বর হয়ে থাকে বাচ্চাদের, আমরা যেটা করব যে বাচ্চাদেরকে সাধারণত আমরা পরিবারের গুরুজন যারা আছেন বা বয়স্ক যারা আছেন তাদের থেকে আমরা একটু আইসোলেট করে রাখবো। আর পাশাপাশি সাধারণ ঠান্ডা সর্দির যেই ট্রিটমেন্ট দেয়া হয়ে থাকে আমরা সেগুলো দিতে পারি। তাদেরকে আমরা গরম রাখবো, মোজা পরিয়ে রাখবো এবং ঘরের মধ্যে রাখার চেষ্টা করব এবং গোসলের জন্য কুসুম গরম পানি ব্যবহার করব। মাঝে মধ্যে তাদেরকে কুসুম গরম পানি আমরা খাওয়াতে পারি। আমরা মধুও তাদেরকে খাওয়াতে পারি সাধারণ ঠান্ডা কাশির জন্য। আর যদি জ্বর মানে টেম্পারেচার যদি 100-র উপরে থাকে সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল সিরাপ দিতে পারি। আর সর্দি থাকলে পারে আমরা ফেক্সোফেনাডিন সিরাপ সাথে দিতে পারি। সেই সাথে আমরা বলবো যে জ্বর যদি বেশি দিন কন্টিনিউ করে বা ঠান্ডাটা যদি বেশি দিন কন্টিনিউ করে এবং যদি শ্বাসকষ্ট থাকে বা বুকের ওঠানামা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করব বা তার যদি কোনো পরীক্ষা দরকার হয় আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবো। ধন্যবাদ ডাক্তার শাইমা ইয়াসমিন, আজ আপনি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। বছরের শেষ আয়োজনে পেয়েছি, কাল করোনা হেল্প ডেস্ক আমরা দেখাতে পারছি না, দর্শকদের সামনে প্রচারিত হবে না, তাই আজকে আপনাকে একটু ধন্যবাদ জানাতে চাই বাড়তি করে। আজকে বছরের শেষ দিন আপনাকে আমরা পেয়েছিলাম। ডাক্তার শারমিন আব্বাস, একটু আপনার কাছে যেতে চাই, আপনার কাছে যে বিষয়টা আসলে জানার আছে, 1 মিনিট সময় আছে। পিসিওএস নিয়ে প্রতিদিন আমাদের কমপ্লেন করেন, একটু যদি তাদের একটা রিক্যাপ দেওয়া যায় সচেতন করবার জন্য, কি বলবেন আপনি? সচেতন হওয়া আর কিছুই নয় এবং অ্যাডোলেসেন্ট পর্যায়ে এই সমস্যাটি যখন কিশোরী থাকবে সেই সময় বিষয়টিকে অ্যাড্রেস করে একটু চিকিৎসকের সঙ্গে দেখাশোনা করা। প্রত্যেকে তার বডি ওয়েটের জায়গাটিকে থেকে কন্ট্রোল করতে পারে, শৃঙ্খলাযুক্ত জীবন আচরণ রাখতে পারে এবং ডায়েট কন্ট্রোলের মাধ্যমে সুষম খাবার গ্রহণ, তাহলে কিন্তু পিসিওর হাত থেকে আমাদের এই কিশোরী মেয়েরা রক্ষা পাবে এবং পরবর্তী জীবনে যে কমপ্লিকেশন গুলো হয়, গাইনোকোলজিক্যাল বন্ধ্যাত্ব সহ অন্যান্য যা কিছু আছে সেটা থেকেও হয়তো মুক্ত করা খুব সহজ হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী, ডাক্তার শাইমা ইয়াসমিন, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, আপনাদের তিনজনকেই। আসলে আপনাদের সাথে নিয়ে আমরা 2020-এর যখন থেকে শুরু করেছিলাম, উদ্দেশ্য একটাই ছিল, দর্শকের যত কাছে পৌঁছানো যায়। আমরা প্রত্যাশা করছি দর্শকের বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। আগামী দিনগুলোতেও আস্থা রাখবেন। 2021-এ নতুন একটি সম্ভাবনাময় দিনে আপনাদের সাথে আবার দেখা হবে, যখন একটু একটু করে আমরা কোভিড-19কে বিদায় জানাবো এবং মুখ থেকে একদিন সবাই মাস্কগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলবো যে হ্যাঁ, এখন স্বাধীন, সুন্দর, সুস্থ পৃথিবীতে আমরা আবার বাঁচতে শুরু করেছি। আজকে এখানে বিদায় নিব। সবাই সচেতন থাকবেন, সাবধান থাকবেন। শুভরাত্রি।